গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার, আজ 13 পর্ব। কিছুদিন চুপচাপ শান্তিতেই কাটল আমাদের সিটি অফ পাইন্সে। ধীরে ধীরে শুকিয়ে এলো আমার ক্ষতগুলো। জানি এই শান্তি ক্ষণস্থায়ী। অটমির অধিবাসীরাও জানে সেটা। জানে ম্যালিঞ্চের দূতদের মেরে ধরে শহর থেকে বের করে দেওয়ার ফল তাদের ভোগ করতেই হবে। কাজেই যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। সমাজের হোমরা চোমরাদের নিয়ে ওয়ার কাউন্সিল তৈরি হল। অটমি তার প্রেসিডেন্ট, আমাকেও রাখা হলো উপদেষ্টা হিসাবে। বেশ কিছুদিন চলল কুচকাওয়াজ, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতার মহড়া। তারপর একদিন সংবাদ এলো, আসছে ওরা। 50 জন স্প্যানিয়ার্ড সিটি অফ পাইন্সের দিকে এগিয়ে আসছে, 5000 লাস্কালান সৈন্য আর বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে, আমাদেরকে ধুলোয় মিশিয়ে দেবে বলে। অটমি যোদ্ধাদের অধিনায়ক হিসেবে আমাকে মনোনীত করা হলো। 10,000-এর কিছু বেশি সৈন্য নিয়ে অগ্রসর হলাম আমি। শহর থেকে বেরিয়ে গিরিপথের 3 ভাগের 1 ভাগ গিয়ে ক্যাম্প করলাম। সংকীর্ণ গিরিপথে জায়গার অভাব বলে সঙ্গে এনেছি কেবল 1003 যোদ্ধা। বাকিদের জন্য ভিন্ন পরিকল্পনা আছে আমার। গোপন পাহাড়ি পথে পাঠিয়ে দিলাম 7,000 যোদ্ধাকে, 2 পাশের পাহাড়ের মাথায়। পাহাড়ের 1000 ফুট ওপর থেকে তাকিয়ে যেখানে যেখানে গিরিপথ দেখা যাবে সেসব জায়গায় প্রচুর পরিমাণে ছোট বড় পাথর জড়ো করবার নির্দেশ দিলাম ওদের। নিচের যোদ্ধাদের মধ্য থেকে 500 জনকে সঙ্গে রাখলাম আমি। বাকি 2500 সৈন্যকে তীর ধনুক আর বল্লম হাতে অ্যাম্বুশের জন্য এমন সব আড়াল আবডালে দাঁড় করিয়ে দিলাম যেখানে ওপর থেকে ফেলা পাথর পড়ে মাথা ফাটবার ভয় নেই। তারপর বিশ্বস্ত কয়েকজনকে পাঠিয়ে দিলাম সামনে। শত্রু সেনা দেখা গেলেই তারা দৌড়ে এসে খবর দেবে আমাকে। নিজের পরিকল্পনায় আমি তো খুব সন্তুষ্ট। প্রস্তুত হয়ে অপেক্ষা করছি শত্রুদের জন্য। তখনও জানি না আর একটু হলেই সর্বনাশ হয়ে যাচ্ছিল। আমাদের শত্রু ম্যাক্সলাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, যাতে সারাক্ষণ ওকে চোখে চোখে রাখতে পারি, পেছনে থেকে কোনো শয়তানি করার সুযোগ না পায় যেন। আমি জানতাম না কখন সে সুযোগ বের করে নিয়েছে। গিরিপথে ঢুকতে স্প্যানিয়ার্ডদের যখন আর মাত্র আধবেলা বাকি, তখন যাদেরকে সামনে পাঠিয়েছিলাম আগাম খবর আনার জন্য, তাদের একজন ফিরে এসে আমাকে জানালো তাকে ঘুষ দিয়েছে ম্যাক্সলা, দায়িত্ব দিয়েছে যেন আমাদের পরিকল্পনা ও প্রস্তুতির খবর জানিয়ে দেয় স্প্যানিয়ার্ডদের নেতাকে। লোকটা ঘুষ নিয়েছে, কিন্তু কিছুদূর গিয়ে ম্যাক্সলার বেইমানির কথা জানিয়ে দিয়েছে সঙ্গীদের, এবং তাদেরই পরামর্শে ফিরে এসেছে খবরটা আমাকে দিতে। সঙ্গে সঙ্গে বন্দি করা হলো ম্যাক্সলাকে। রাত নামার আগেই বিচার ও উপযুক্ত শাস্তি পেয়ে গেল সে। পরদিন সকালে স্প্যানিশ আর্মি ঢুকল গিরিপথে। মাঝপথে 500 যোদ্ধা নিয়ে বাধা দিলাম আমি ওদের, কিন্তু ওদের প্রবল বিক্রমের কাছে পরাজয় মেনে পিছিয়ে আসতে শুরু করলাম। এর ফলে সাহস বেড়ে গেল শত্রু সেনার। ওদের তাড়া খেয়ে আরও দ্রুত পলায়ন করছি আমরা। গিরিপথের সবচেয়ে সংকীর্ণ অংশে ওদের টেনে আনার পর সংকেত দিলাম পাহাড়ের চূড়ায় দাঁড়ানো সৈন্যদের। শুরু হয়ে গেল 1000 ফুট ওপর থেকে পাথর বর্ষণ। বীর দর্পে বিজয় উল্লাস করতে করতে এগোচ্ছিল শত্রু সেনারা। হঠাৎই বদলে গেল ওদের গলার আওয়াজ। দমাদম পাথর পড়তে শুরু করায় হকচকিয়ে গেল ওরা প্রথমে। তারপর যখন দেখল 1 মণ 2 মণ ওজনের পাথর এসে পিষে মারছে ওদের, কিছু সৈন্য দৌড় দিল সামনে, কিছু পেছনে। তারা পড়ল গিয়ে অটমিদের অ্যাম্বুশে। আড়াল থেকে তীর ও বল্লম ছুঁড়ে ওরা মেরে ফেলল অবশিষ্ট শত্রু সেনার বেশিরভাগকেই। আত্মরক্ষার কোনো উপায় না পেয়ে কিছু সৈন্য ঝেড়ে দৌড় দিল পেছন দিকে। খোলা মাঠে পড়ে পালাবার ইচ্ছা। আমাদের 3000 যোদ্ধা ওদের ধাওয়া করে কচুকাটা করল। অল্প সামান্য কয়েকজন ফিরে গিয়ে তাদের দুর্গতির কথা জানালো ম্যালিঞ্চেকে। এই লড়াইয়ের পর বহু বছর আমাদের হুমকির পর হুমকি দেওয়া এবং হম্বিতম্বি করা ছাড়া
আর কোনোভাবে জ্বালাতন করেনি স্প্যানিয়ার্ডরা। আমার সুনাম ছড়িয়ে পড়ল চারদিকে। বিশেষ মর্যাদার আসন দিল আমাকে অটমির সাহসী যোদ্ধারা। সুখে শান্তিতে আমার ওখানে কেটে গেল পরবর্তী 14টা বছর। 3টে ফুটফুটে ছেলে হলো আমাদের। হাসি আনন্দে ভরপুর হয়ে রইল সংসার। সন্তানের প্রতি ভালোবাসা যে কি জিনিস বুঝলাম আমি। ইংরেজি অটমি 2 ভাষাতেই পারদর্শী হয়ে উঠেছিল ওরা প্রত্যেকে। কিন্তু হঠাৎ অপরিচিত একটা রোগ এলো শহরে। অনেক শিশুর সঙ্গে আমার ছোট ছেলেটাও মারা গেল সেই অসুখে। আমার ডাক্তারি বিদ্যা কোনো কাজেই এলো না। মাঝের ছেলেটা অতি দুরন্ত ছিল। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতাম কখন কি দুর্ঘটনা ঘটায়। হলো তাই। অনেক উঁচু সিডার গাছে উঠে চিলের বাসা থেকে ডিম পেড়ে আনতে গিয়ে মা চিলের ঠোক্কর খেয়ে মগডাল থেকে পড়ে মারা গেল ছেলেটা। থাকল কেবল একজন, আমার জানের জান, চোখের মণি। সিটি অফ পাইন্সে স্থায়ীভাবে বাস করবার প্রথম বছরেই নানাভাবে প্রভাব প্রতিপত্তি প্রয়োগ করে মন্দিরের নরবলি প্রথা রদ করেছিলাম আমি। কিন্তু তার ফলে অসন্তুষ্ট হয়ে প্রত্যন্ত অঞ্চলের বেশ কিছু উপজাতি অটমির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল। অনেক পুরোহিত জন্মের শত্রু হয়ে গেল আমার। গিরিপথের যুদ্ধ জয়ের 3য় বছরে গুয়াটেমোকের বন্ধুদের মাধ্যমে টেনোকটিটলান থেকে খবর এলো বেচারা এখনও জীবিত ও বন্দী হয়ে আছে কর্টেজের হাতে। খুব শীঘ্রই স্প্যানিয়ার্ডরা চলেছে ইউকাটান অভিযানে। টিউলেদের শোষণ ও নিষ্ঠুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে পরাজিত প্রতিটি রাজ্যের অধিবাসী। এখন যে কোনো মুহূর্তে ওদের বিরুদ্ধে অভ্যুত্থান হতে পারে। তাই গুয়াটেমোক ও অন্যান্য অভিজাতদেরও কর্টেজ এই অভিযানের সঙ্গে করে নিয়ে যাচ্ছে। বন্ধুদের পরিকল্পনা, ওরা যখন জঙ্গল ও জলাভূমিতে প্রবেশ করবে তখন চারদিক থেকে আক্রমণ করে স্প্যানিয়ার্ডদের ছত্রভঙ্গ করে দিয়ে বন্দীদের ছিনিয়ে নেওয়া হবে। আমি যদি অটমি থেকে একদল যোদ্ধা নিয়ে সাহায্য করি তাহলে কাজটা সুসম্পন্ন করতে সুবিধা হয়। অটমির ইচ্ছার বিরুদ্ধেই ওর কাছ থেকে বিদায় নিয়ে 500 যোদ্ধার সঙ্গে করে গিয়েছিলাম আমি ইউকাটানের জঙ্গলে। যেতে আসতে লেগেছিল পুরো 4 মাস, কিন্তু কোনো লাভ হয়নি গিয়ে। আমরা গুয়াটেমোকের বন্ধুদের সঙ্গে গিয়ে মিলিত হলাম, কিন্তু দেখা গেল ঝোপ জঙ্গল কেটে পথ করে নিয়ে আমরা পৌঁছবার আগেই চলে গেছে স্প্যানিয়ার্ডরা আরও অনেক সামনে। নিশ্চয়ই কোনোভাবে খবরটা জানাজানি হয়ে গিয়েছিল, কারণ আমরা গিয়ে দেখলাম কদিন আগেই গুয়াটেমোককে ঝুলিয়ে দেয়া হয়েছে এক বিশাল ওক গাছের ডাল থেকে। পচে দুর্গন্ধ ছড়াচ্ছে লাশ। ওখানেই বন্ধুকে কবর দিয়ে ফিরে আসতে হলো আমাকে। সম্রাট গুয়াটেমোকের মৃত্যুর পর আরও অনেক বছর সুখে দুঃখে ভালোই ছিলাম আমরা সিটি অফ পাইন্সে। কটেজকে ফিরিয়ে নেওয়া হয়েছে স্পেনে, কাজেই কারো ব্যক্তিগত আক্রোশ নেই আমার বিরুদ্ধে। আমরা পালিয়ে যেতে পারার সব দোষ চেপেছিল ডি গার্সিয়ার কারে। তাকে পদচ্যুত করে রাখা হয়েছিল কয়েক মাস। সেই লোক এখন কোথায় কি অবস্থায় আছে জানি না, তাই তার দিক থেকে কোনো ক্ষতির আশঙ্কা করছি না। গোটা অ্যানাহুয়াক স্প্যানিয়ার্ডদের অধীন হয়ে গেছে এতদিনে, কিন্তু অটমির স্বাধীনতা খর্ব করার প্রয়োজন বোধ করেনি কেউ। তাহলে কি সুখেই কাটছিল আমার দিন? হ্যাঁ এবং না। হ্যাঁ এই জন্য যে অটমির মতো প্রেমময়ী সুন্দর বুদ্ধিমতী স্ত্রী পেয়েছি আমি। কি করেনি ও আমার জন্য? স্বেচ্ছায় বলির পাথরে শুয়েছে আমার সঙ্গে আত্মবলি দেবে বলে। আমাকে রক্ষা করতে গিয়ে নারী ধর্ম বর্জন করে রক্তে রাঙিয়েছে নিজের হাত। ওর তীক্ষ্ণ বুদ্ধির কারণে কত বিপদ থেকে যে উদ্ধার পেয়েছি আমি তার শেষ নেই। ওর আদর সোহাগ সান্ত্বনায় কত না শোক ভুলেছি। আমি কৃতজ্ঞ ওর প্রতি। পুরুষের হৃদয় জয়ে কৃতজ্ঞতার যদি কোনো ভূমিকা থাকে তাহলে 1001 বার জয় করে নিয়েছে ও আমাকে। কিন্তু ভালোবাসা, কৃতজ্ঞতা বা অন্য যে কোনো ভাবাবেগ দিয়ে মানুষ কি তার জন্মস্থানের কথা ভুলিয়ে দিতে পারে? আমি আজ এক ইন্ডিয়ান গোষ্ঠী প্রধান হিসেবে একদল মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে চলেছি নিয়তির বিরুদ্ধে। রক্ষা পাওয়ার চেষ্টা করছি অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে।
ইচ্ছে করলেই কি আমি ভুলে যেতে পারি আমার তারুণ্যের সেই সব মধুর দিনগুলো, সেসব দিনের আশা আকাঙ্ক্ষা, আমার স্বপ্নের সেই ওয়েভেনি উপত্যকা, সেই ফুল তোলার ছলে প্রথম প্রেম নিবেদন? ভোলা যায় একদিন কি কথা দিয়েছিলাম ওকে আমি? অবস্থার দাস আমি, হাজারো বিপদ আপদ, ঘটনা দুর্ঘটনার পথ পেরিয়ে নানান দৈব দুর্বিপাকে পড়ে এখানে এসে পৌঁছেছি আমি। বুকে হাত রেখে বলতে পারবো আমি সুখী? নিশ্চয়ই না। মাঝে মাঝে সেই সব স্মৃতি জেগে ওঠে, বুকের ভেতরটা মোচড়ায়, ঘুমাতে দেয় না রাতে। অটমির পাশে শুয়ে ছটফট করি, আক্ষেপে জল এসে যায় চোখে। ঘটনার উপর আমার নিয়ন্ত্রণ ছিল না, তারপরও অনুশোচনায় গুমড়ে ওঠে, অব্যক্ত বেদনায় ফেটে যেতে চায় কলজেটা। অপরিচিত আজব এক দেশে আমি এক ভিনদেশী আগন্তুক। এখানে আমার ঘর আছে, সংসার আছে, সন্তান আছে, কিন্তু আমার আসল ঘরের প্রতি টান তো কই, কমল না। আর যে মেয়েটিকে আমি হারিয়েছি, যে কথা দিয়েছিল আমার জন্য অপেক্ষা করবে, সেই লিলির স্মৃতি তো সারাক্ষণই কাঁটার মতো বিঁধছে আমার অন্তরে। ওর দেওয়া আংটিটা এখনো রয়েছে আমার অনামিকায়। ওটার ভেতর দিকে লেখা রয়েছে, অন্তরে অন্তর, দূরত্ব যদি বা দুস্তর। জানি না এখনো কুমারী রয়েছে নাকি বিয়ে থা করে সংসারী হয়েছে, বেঁচে আছে না মরে গেছে। দিন যত যাচ্ছে আমাদের দূরত্ব বাড়ছে তত, কিন্তু ভুলতে পারছি কই। মাঝে মাঝে এইসব নিষ্ফল অনুশোচনার জন্যে নিজের ওপরেই রাগ হয় আমার, বিশেষ করে যখন টের পাই সব বুঝতে পারছে বুদ্ধিমতী অটমি, লক্ষ্য করছে সব, কিছুই ওর অজানা নেই। আমি ধরেই নিয়েছি আর কোনোদিন ফিরতে পারবো না নিজ দেশে। দীর্ঘ 14টা বছর যখন কেটে গেল অটমিতেই, এখানে এই পরদেশেই কাটবে আমার বাকি জীবন। তাই বাস্তবতাকে স্বীকার করে নিয়ে বর্তমান অবস্থার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছি যতটা সম্ভব। দিন কেটে যাচ্ছিল মোটামুটি শান্তিতেই, কিন্তু বাদ সাধল বাজে একটা ঘটনা। অ্যানা হোয়াকের পতনের পর স্পেন থেকে ভাগ্যান্বেষণে অনেক লোকই এসেছে এখানে। তাদের সঙ্গে এসেছে একদল খ্রিস্টান ধর্মযাজক। এদেশের বিধর্মী মানুষকে যেভাবে হোক প্রয়োজনে তরবারি ও নির্যাতনের সাহায্যে হলেও ধর্মের পথে, ঈশ্বরের প্রেম ও ভালোবাসার পথে, সত্য সুন্দর ও মঙ্গলের পথে আনবে বলে। এদের মধ্যে ফাদার পেদ্রো নামে এক ভয়ঙ্কর নিষ্ঠুর পুরোহিত অসংখ্য মূর্তি পূজারীকে খুন করে নাম কিনে ফেলেছে খ্রিস্টান পিশাচ হিসেবে। ধর্মপ্রচারের উন্মাদনায় একবার আশ্রম ছেড়ে একটু বেশি দূরে সরে আসায় ধরা পড়ে গেল লোকটা অটমির একটা গোত্রের হাতে। এই গোত্র নরবলি বন্ধ করবে না বলে অটমির আনুগত্য অস্বীকার করে আলাদা হয়ে না গেলেও সুযোগের সদ্ব্যবহার করল খুব দ্রুতই। ফাদার পেদ্রোকে ধরার সঙ্গে সঙ্গে দেরি না করে দেবতা কিটজালের মন্দিরে নিয়ে গিয়ে বলি দিয়ে দিল ওরা। আমি খবর পেয়ে ছুটে গিয়েও ঠেকাতে পারলাম না নরবলি। এই একটি ঘটনা বদলে দিল গোটা অটমি রাজ্যের ভাগ্য ও ভবিষ্যৎ। স্পেন থেকে আসা নতুন ভাইসরয় ভয়ানক চটে গেল খবর শুনে। খ্রিস্টান পুরোহিতকে বলি দেবার ঘটনা ভীষণভাবে নাড়া দিল তার ধর্মীয় অনুভূতিতে। লাস্কালান ও অন্যান্য গোত্রের সৈন্যদের বিশাল এক বাহিনী পাঠাল সে 100 স্প্যানিয়ার্ডের অধীনে। তাদের উপর হুকুম থাকল মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে অবাধ্য অটমিদের। নেতৃত্বে থাকল সেই ক্যাপ্টেন বার্নাল ডায়াস, যাকে নকেট্রিস্টের যুদ্ধে ডিগার্সিয়া মনে করে খুন করতে গিয়েও ছেড়ে দিয়েছিলাম আমি। সেই সোলজারের দেয়া তরবারিটা তখনও ঝোলে আমার কোমর থেকে। খবর শুনে প্রমাদ গুনলাম, অনিচ্ছা সত্ত্বেও আমরা জড়িয়ে যাচ্ছি এক অসম যুদ্ধে। গতবার আমাদের শায়েস্তা করতে এসে খুব কম সৈন্যই ফিরে যেতে পেরেছিল কর্টেজের ক্যাম্পে। অটমির ধারণা একবার যা করা গেছে দ্বিতীয়বারও তাই করা সম্ভব। কিন্তু গত 14 বছরে ভেতরে ভেতরে অবস্থার যে কত পরিবর্তন হয়ে গেছে সেটা ততটা গুরুত্ব পাচ্ছে না ওর কাছে। তখন অটমির অধীনে বিরাট পাহাড়ি এলাকা ছিল,
ডাক দিলে প্রতিটা পাহাড়ি জেলা থেকে 200-400 লোক পাওয়া যেত। কিন্তু এখন অনেক গোত্র এ ছুতোয় সে ছুতোয় আমাদের মুঠি থেকে বেরিয়ে গেছে। এখন চাইলে ওদের কাছ থেকে একজন যোদ্ধাও আনা যাবে না। অটোমির অধীনে এখন কেবল সিটি অফ পাইন্স আর আশেপাশের কিছু গ্রাম রয়েছে। সেই সময় স্প্যানিয়ার্ডদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এক ডাকে 10,000 যোদ্ধা পেয়েছিলাম, কিন্তু এবার অনেক চেষ্টার পর 2 থেকে 3,000 মানুষ যাও বা পাওয়া গেল। বিপদ যখন ঘনিয়ে আসছে তখন বেশ কিছু লোক আলগোছে কেটে পড়ল। ভেতরে ভেতরে ঘাবড়ে গেলেও হাবে ভাবে সাহসী একটা ভঙ্গি ধরে রাখলাম। আমার ভয়ের কথা এমনকি অটমিকেও বললাম না। বিপদের গুরুত্ব অটমি যদি বুঝে থাকে, ও কিছু বলল না আমাকে, কারণ যুদ্ধ এড়াবার উপায় নেই যখন, ভয়ে কুঁকড়ে না থেকে ঝাঁপিয়ে পড়তে হবে সাহস করে। মরতে হলে বীরের মতো মরাই তো ভালো। আমার উপর অটমির অটল আস্থা দেখে মনে মনে হাসলাম। ওর বিশ্বাস আমি এমন কিছু কৌশল বের করে ফেলতে পারব যে গোটা স্প্যানিশ আর্মি এসে হাজির হলেও পারবে না আমার সঙ্গে, হেরে গিয়ে পালাতে পথ পাবে না। শত্রু সেনা যখন কাছে এগিয়ে এলো, 14 বছর আগে যা করেছিলাম আমরা সেই একই কৌশল অবলম্বন করলাম, কারণ আর কিছু করার উপায় ছিল না আমাদের। আধুনিক অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে তীর, ধনুক আর বল্লম নিয়ে যুদ্ধ হয় না। পাহাড়ের ওপর থেকে পাথর ফেলাই আমাদের একমাত্র কৌশল। দুপাশের পাহাড়ের মাথায় পাথর জড়ো করতে পাঠিয়ে দিলাম বেশিরভাগ লোককে। অ্যাম্বুশের জন্য বাকি লোককে দাঁড় করিয়ে দেব পাহাড়ের গায়ে আড়ালে আবডালে, আর সামান্য কিছু লোক নিয়ে বাধা দেওয়ার ভঙ্গিতে আমি এগিয়ে যাব সামনে। যেই শত্রুর আক্রমণের মুখে পালাতে শুরু করব, অমনি আরম্ভ হবে পাথর বৃষ্টি। এবারের যুদ্ধে আরও কিছু ব্যবস্থা নিয়েছি আমি। এমনও হতে পারে শত্রু সেনার তাড়া খেয়ে হয়তো আমাদের পালিয়ে গিয়ে আশ্রয় নিতে হবে শহরেই। তাই নগর প্রাচীর মজবুত করা হয়েছে, তোরণগুলোর পাশে ক্যাম্প করে দিনরাত কড়া পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া পিরামিডের মাথায় প্রধান মন্দিরে প্রচুর অস্ত্রশস্ত্র, পাথর, পানি ও খাবার জমা করেছি আমরা গত কয়েকদিন ধরে। পিরামিডের চারপাশে আগ্নেয়গিরি থেকে পাওয়া কাঁচ গেঁথে দেওয়াল তোলা হয়েছে। প্রতিরক্ষার এমনই সুব্যবস্থা করা হয়েছে যে আমাদের বিশ্বাস, যত বড় সৈন্যদলই আসুক না কেন, পিরামিডের ওপর আমাদের 20 জন লোক থাকলেই যথেষ্ট। ওরাই ঠেকিয়ে রাখতে পারবে তাদের। রাতে অটমির কাছ থেকে বিদায় নিয়ে 13 বছরের ছেলেটাকে সঙ্গে করে রওনা হলাম যুদ্ধে। এদেশে এই বয়স থেকেই ছেলেদের বিপদ আপদ ও যুদ্ধ বিগ্রহের সঙ্গে পরিচিত করাবার নিয়ম। সবাই যে যার জায়গায় হাজির কিনা দেখে নিয়ে গিরিপথের সরু অংশের দিকে চললাম 100-3 বাছাই করা যোদ্ধা নিয়ে। চর পাঠিয়ে খবর পেয়েছি গিরিপথে ঢোকার মুখে ক্যাম্প করেছে শত্রুপক্ষ। সকাল হওয়ার 1 ঘণ্টা আগেই শুরু করবে অগ্রযাত্রা। ওরা আশা করছে ঘুমে বিভোর থাকব তখন আমরা। ঠিকই, আগ্নেয়গিরির জাকার চূড়া তখনও ছোঁয়নি লালচে রোদ। শোনা গেল শত্রু সেনার কুচকাওয়াজ করে এগিয়ে আসার বুক কাঁপানো আওয়াজ। আমি আমার লোকজন নিয়ে গিরিপথের সরু জায়গায় গিয়ে অবস্থান নিলাম। ধীরে ধীরে এগোচ্ছে ওরা, কারণ আবছা আধার পথ ওদের অপরিচিত। অনেক স্প্যানিয়ার্ড ঘোড়ায় চেপে এসেছে, তার উপর ছোট দুটো কামান টেনে আনছে ওদের একদল দাস। মাঝে মাঝেই এবড়ো খেবড়ো পাথুরে পথে আটকে যাচ্ছে ওগুলোর চাকা। অবস্থা দেখে ওদের ক্যাপ্টেন থামার সিদ্ধান্ত নিল। এভাবে অনিশ্চয়তার মধ্যে আর না এগিয়ে আলো ফুটলে তারপর রওনা হবে আবার। ঘণ্টা খানেকের মধ্যে সকাল হয়ে গেল। গভীর গিরিখাদ এখন অনেকটা আলোকিত। পরিষ্কার দেখতে পেলাম ঝকঝকে বর্ম ও শিরস্ত্রাণ পরা স্প্যানিশ ঘোড়সওয়ারের লম্বা সারি। তাদের পেছনে গায়ে ও মুখে রং মেখে আসছে নানা বর্ণের উজ্জ্বল পালকের সাজ পোশাক পরা তাদের ইন্ডিয়ান মিত্ররা। আমাদেরকেও দেখল ওরা। মাত্র অল্প কয়েকজন ওদের বিশাল বাহিনীকে প্রতিরোধ করতে এসেছে দেখে মহানন্দে হৈ হৈ করে উঠল ওরা। দ্রুত পায়ে এগোচ্ছে, যেন বিশাল এক সাপ শিকার দেখতে পেয়ে এগিয়ে আসছে হেলে দুলে, এঁকে বেঁকে। আমাদের ঠিক 100 কদম সামনে এসে থামল ওরা। তারপর সেন্ট পিটারের নামে রণহুঙ্কার ছেড়ে শুরু করল আক্রমণ।
আমরা তীর মারলাম, বল্লম ছুঁড়লাম, কিন্তু বর্মপরা ঘোড়সওয়ারদের ওসব দিয়ে ঠেকিয়ে রাখতে পারলাম না। চোখের পলকে আমাদের ওপর এসে পড়ল ওরা। দু একজন মারা পড়তেই পলায়নের সংকেত দিয়ে পেছন দিকে ফিরে দৌড় দিলাম আমরা। ওদেরকে ঠিক জায়গা মতো আনতে চাচ্ছি। সবই প্ল্যান মাফিক হল। আমরাও দৌড় দিলাম, ওরাও আমাদের ধাওয়া করল। দড়াম করে মস্ত এক পাথর পড়ল একটা ঘোড়ার ওপর। ঘোড়াটাকে খুন করে পাথরটা গড়িয়ে গিয়ে চিরতরে পঙ্গু করে দিল পেছনের কয়েকজন পদাতিক সৈন্যকে। তারপরেই পড়ল দ্বিতীয় ও তৃতীয় বোল্ডার। খুশি হয়ে উঠলাম, দ্বিতীয়বারও একই বুদ্ধি কাজে দিচ্ছে বলে। কিন্তু হঠাৎ করেই থেমে গেল পাথর পড়া। মনে হলো তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে পাহাড়ের ওপর। হই হল্লা বাড়ছে আরো। দেখলাম কি যেন ডিগবাজি খেতে খেতে নেমে আসছে ওপর থেকে। দেখেই বুঝলাম এটা পাথর নয়, মানুষ একজন, আমারই লোক। ওটা ছিল বৃষ্টির প্রথম ফোঁটা। মুহূর্তে বুঝে নিলাম ঘটনাটা কি ঘটেছে। বোকা বানানো হয়েছে আমাদের। যুদ্ধবাজ জাতি স্প্যানিয়ার্ডরা একবার ঠকেছে, দ্বিতীয়বার একই ভুল করবে না। ঘোড়া ও কামান ব্যবহার করতে হলে গিরিপথ ধরে এগোতেই হবে, তাই আসছে ওরা এই পথে। রাতের অন্ধকারে বেশিরভাগ সৈন্য ওরা পাঠিয়ে দিয়েছে দুদিকের পাহাড়ের মাথায় বসা পাথর নিক্ষেপকারীদের নিরস্ত করার জন্য। আমার লোকজন পাহাড়ের কিনারে পাথর নিয়ে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে বসে যখন নিচের দৃশ্য দেখছে আর আমার সংকেতের অপেক্ষা করছে, কল্পনাও করতে পারেনি 1000 ফুট উঁচুতে ওদের ওপর আক্রমণ আসতে পারে। ঠিক তখনই আচমকা আক্রমণ করেছে শত্রু পেছন থেকে। এমনই তাজ্জব হয়ে গেছে অটোমির যোদ্ধারা যে প্রথম কিছুক্ষণ কারো অস্ত্র বের করবারও হুঁশ ছিল না। খুব অল্প সময়েই শেষ হয়ে গেছে যুদ্ধ। যখন বুঝলাম তখন দেরি হয়ে গেছে অনেক। 1000 ফুট ওপরের ওদেরকে কোনো রকম সাহায্য করবার উপায় নেই। নিচে যে কয়জন জীবিত আছে তাদের নিয়ে পালাতে হবে নগর প্রাচীরের ওপাশে। উপরের ওরাও আসবে যদি পারে। অনুশোচনায় দগ্ধ হচ্ছি আমি তখন। সবাইকে বলে দিয়েছি সামান্যতম বেকায়দা দেখলে কি করতে হবে। কিন্তু আমার মাথায় একটিবারও আসেনি, স্বপ্নেও ভাবিনি শত্রু সেনা অটোমিতে প্রবেশের গোপন পাহাড়ি ট্রেলের সন্ধান পেতে পারে। অনেক অসম্ভবকেই সম্ভব করে দেয় মানুষের বেইমানি। হেরে গেছি যুদ্ধে। পাহাড়ের ওপর থেকে ধপাধপ লাশ পড়ছে অটোমিদের। লাস্কালানদের রণহুঙ্কার ও বিজয়োল্লাস শুনতে পাচ্ছি পরিষ্কার। হার হয়েছে, কিন্তু আমাকে তো লড়াইটা চালিয়ে যেতেই হবে। আমার লোকেদের নিয়ে গিরিপথের এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম যেখানে অনেকগুলো চোখা বাঁক থাকায় বেশ কিছুক্ষণ আটকে রাখতে পারব শত্রুদের। আমাদের ওখান থেকে হটাতে হলে অনেক ক্ষতি স্বীকার করতে হবে ওদেরকে। সহযোদ্ধা অটোমিদের জিজ্ঞেস করলাম আমার সঙ্গে কে কে থাকতে চায়। চিবুক ঝুলে পড়ল আমার যখন দেখলাম সব কটা হাত উঠল ওপর দিকে। সবাই থাকবে। 50 জন যোদ্ধা বাছাই করে রাখলাম সঙ্গে। বাকি সবাইকে বললাম, তোমরা প্রাণপণে দৌড় দাও শহরের দিকে। প্রথমেই বিপদের কথা জানিয়ে সাবধান করে দেবে গেটের লোকেদের। গার্ড বাড়িয়ে দেবে দ্বিগুণ। তারপর অটোমিকে গিয়ে বলবে এখানে আমার পতন হলে ওকেই নিতে হবে নেতৃত্বের ভার। সাধ্যমতো বাধা দেবে, আর সেই সঙ্গে স্প্যানিয়ার্ডদের সঙ্গে সমঝোতায় আসার চেষ্টা করতে বলবে, যেন আমাদের মানুষের উপর কোনো অত্যাচার না হয়। আমরা এখানে ওদেরকে যত বেশি পারি দেরি করে দিচ্ছি। ইতিমধ্যে তোমরা গেট আর দেওয়াল সামলাও। তারপর বেগতিক দেখলে সবাইকে নিয়ে উঠে যাবে টিওকালিতে। আমার ছেলেটা জেদ ধরল আমার সঙ্গে থাকবে বলে, কিন্তু এখানে নিশ্চিত মৃত্যুর মুখে ওকে রাখতে কিছুতেই রাজি হলাম না। বললাম, মাকে সাহায্য করে গিয়ে, তোমাকে তোমার মায়ের অনেক বেশি দরকার। গিরিপথের চোখা বাঁকটা ঘুরল স্প্যানিয়ার্ডরা খুব সাবধানে। ঘুরেই যখন দেখল আমরা মাত্র এই কজন রয়েছি এখানে, তখন একেবারে থেমে দাঁড়াল। ওরা নিশ্চিত কিছু একটা ফাঁদ পেতে রেখেছি আমরা ওদের জন্য, তাই এই কজন লোক নিয়ে এত বিরাট আর্মিকে বাধা দেওয়ার ভান করছি। আসলে এই জায়গাটা বাছাই করেছি এই জন্য যে এখানে একসঙ্গে 3 জনের বেশি লোক পাশাপাশি চলতে পারবে না। কামান নিয়ে আসতে পারলে আমাদের ধুলোর মতো উড়িয়ে দিতে পারত, কিন্তু সেগুলো পড়ে আছে অনেক পেছনে। আর কুইবাসও তেমন কাজে আসছে না।
তার উপর জমিনের অবস্থা এতই খারাপ যে ঘোড়া থেকে নেমে পড়তে বাধ্য হল ওরা। আক্রমণ করতে হলে পায়ে হেঁটে আসতে হবে। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত পায়ে হেঁটেই এগোবার সিদ্ধান্ত নিল ওরা। ওদের বেশ কিছু লোক মারা পড়ল, আমাদেরও মারা গেল কয়েকজন। 1 ইঞ্চি 2 ইঞ্চি করে পিছাচ্ছি আমরা। শেষ পর্যন্ত চাপের মুখে গিরিপথ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হলাম আমরা। ওখান থেকে সিটি অফ পাইন্সের গেট 1/2 মাইলের সামান্য বেশি দূর। আর লড়াই করা অর্থহীন, বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা আরও অর্থহীন। কাজেই আমার লোকেদের দৌড় দেওয়ার জন্য ইঙ্গিত করলাম। দ্বিতীয়বার বলতে হলো না কাউকে। ত্রস্ত হরিণের মতো ছুটলাম আমরা। আমাদের পিছু নিয়ে স্প্যানিয়ার্ড ও তাদের মিত্ররা ছুটছে শিকারী হাউন্ডের মতো। উঁচু নিচু পাহাড়ি জমি অনেকটা রক্ষা করল আমাদের। ঘোড়া নিয়ে ধাওয়া করতে বাধা পেল ওরা পদে পদে। তবে পেছন থেকে গুলি চালালো একের পর এক। শেষ পর্যন্ত জনাবিশেক আমরা গেট পেরোতে পারলাম। 2,500 মধ্যে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি আমরা সব মিলিয়ে 500 জনের কিছু কম। ভারী গেট বন্ধ হয়ে গেল। ওক কাঠের পুরো হুড়কো লাগিয়ে দেওয়া হলো। ঠিক তখনই গেটের বাইরে এসে থমকে দাঁড়ালো প্রথম ঘোড়সওয়ার। ধনুক আমার হাতেই ছিল, তুনে তীর অবশিষ্ট ছিল একটাই। তীরটা ছিলায় পরিয়ে টেনে সেটা নিয়ে এলাম কানের পাশে। তারপর গেটে লাগানো গরাদের ফাঁক দিয়ে ছেড়ে দিলাম লোকটার কণ্ঠা বরাবর। তীরটা ঢুকল গিয়ে হেলমেটের নিচ আর গলাবন্ধের উপরে, ঠিক যেখানে তাক করেছিলাম সেখান দিয়েই। 2 হাত 2 পাশে ছড়িয়ে চিত হয়ে পড়ে গেল লোকটা পেছন দিকে। সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল অন্যান্য ঘোড়সওয়াররা। একটু পরেই যুদ্ধবিরতির পতাকা হাতে সুদর্শন এক প্রবীণ স্প্যানিয়ার্ড এগিয়ে এলো। লোকটার বেপরোয়া ভঙ্গিটা চেনা চেনা লাগলো আমার কাছে। গেটের কাছে এসে শিরস্ত্রাণ থেকে ভাইজার সরাতেই চিনে ফেললাম আমি ওকে। লোকটার কেউ নয়, আমার চিরশত্রু ডি গার্সিয়া। বয়সের ছাপ পড়েছে চেহারায়, 60-এর বেশি ছাড়া কম হবে না। গাল বসে গেছে, পাক ধরেছে চুলে, কিন্তু চেহারা থেকে শয়তানির ভাবটা যায়নি। আমার জীবনের প্রতিটি সংকটের মুহূর্তে আমার কষ্ট বাড়াতে ওর হাজির হওয়া চাই। দুঃখ লাগলো শেষ তীরটা আগেই খরচ করে ফেলায়। শোনো তোমরা, চেঁচিয়ে বলল ডি গার্সিয়া স্প্যানিশ ভাষায়। আমাদের এই বাহিনীর অধিনায়ক ক্যাপ্টেন বার্নাল ডায়াজের পক্ষ থেকে বিদ্রোহী অটোমি বাহিনীর নেতার সঙ্গে আমি কথা বলতে চাই। মই বেয়ে উঠে দাঁড়ালাম দেওয়ালের উপর। চেঁচিয়ে বললাম, বলো কি বলতে চাও, আমি সেই লোক। তুমি দেখছি ভালো স্প্যানিশ জানো, বলল বিস্মিত ডি গার্সিয়া। ইন্ডিয়ান পোশাক পরে থাকায় চিনতে পারল না। ভুরু জোড়া কুঁচকে গভীর মনোযোগে দেখছে আমাকে। বলো দেখি, কোথায় শিখলে এই ভাষা? কি নাম তোমার? ডোনা লুইজা বলে এক ভদ্রমহিলার কাছে শিখেছি আমি এই ভাষা, হুয়ান ডি গার্সিয়া। তোমার যৌবনে চিনতে তুমি এই অতি ভদ্রমহিলাকে। আর আমার নামটা হচ্ছে টমাস উইংফিল্ড। দৃশ্যতই চমকে উঠল ঘোড়ার পিঠে বসা ডি গার্সিয়া। মা মেরির কসম, বহু বছর আগে শুনেছিলাম কোন এক অসভ্য জঙ্গলি গোত্রে যোগ দিয়ে পুরোপুরি নরখাদক হয়ে গেছ তুমি। এর মধ্যে স্পেনে গেলাম, আবার ফিরে পেলাম। ধারণা করেছিলাম এতদিনে কোনো জঙ্গলির পেটে চলে গেছ। যা কপালটা আমার ভালোই বলতে হবে টমাস উইংফিল্ড। মনে বড় দুঃখ ছিল, বারবার আমার হাত ফসকে পালিয়েছ তুমি। জেনে রেখো, এইবার আর তোমার নিস্তার নেই। আমি জানি হুয়ান ডি গার্সিয়া, এবার আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের সত্যিই নিস্তার নেই। এটাই খেলার শেষ রাউন্ড। তবে বেশি বড়াই করো না। কার জয় হবে সেটা একমাত্র ঈশ্বরই জানেন। বলো তোমার বার্তা। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল ডি গার্সিয়া। আমার মনে হল মৃত্যুভীতির ছায়া ফেলল ওর চোখে। তবে সেটা মুহূর্তের জন্যে মাত্র। মাথা তুলে জোর গলায় বলল, হ্যাঁ, হিজ এক্সেলেন্সি দ্য ভাইসরয় ক্যাপ্টেন বার্নাল ডায়াজের মাধ্যমে তোমার জন্য যে শর্ত পাঠিয়েছেন সেটা শোনাবার দায়িত্ব পড়েছে আমার উপর। কি শর্ত?
তোমাদের মতো বিধর্মী বিদ্রোহী নরকের কীটের যা প্রাপ্য সেই তুলনায় খুবই দয়ালু একটা প্রস্তাব। বিদ্রূপের হাসি হেসে বলল ও, বিনা শর্তে আত্মসমর্পণ করতে হবে তোমাদের। তাহলে ভাইসরয় ক্ষমাসুন্দর হৃদয়ে মেনে নেবেন এই আত্মসমর্পণ। তবে শর্ত ভঙ্গ করা হয়েছে এ কথা যেন বলতে না পারো সেই জন্য আগেই জানিয়ে দেওয়া হচ্ছে, যে যা দোষ করেছ সেজন্য উপযুক্ত শাস্তি পেতে হবে। শাস্তিটা হবে এইরকম, যারা আমাদের পবিত্র ধর্মযাজক ফাদার পেদ্রোর হত্যার সঙ্গে জড়িত তাদের ধরামাত্র পুড়িয়ে মারা হবে। যারা এই পৈশাচিক হত্যাকাণ্ড দেখেছে তাদের চোখ উপড়ে ফেলা হবে। অটমির নেতৃস্থানীয় গোত্রপ্রধানদের বিচারের পর ফাঁসি দেওয়া হবে জনসমক্ষে। তাদের মধ্যে নিঃসন্দেহে টমাস উইংফিল্ড, তুমি ও তোমার স্ত্রী মন্টেজুমার মেয়ে অটমিও থাকবে। সিটি অফ পাইন্সের অন্যান্য অধিবাসীদের ক্ষমা করে দেওয়া হবে যদি তারা বিনা ওজোর আপত্তিতে তাদের সমস্ত ধন সম্পদ ভাইসরয়ের কোষাগারে জমা দেয়। সেক্ষেত্রে নগরবাসীদেরকে ভাগ ভাগ করে দান করে দেওয়া হবে এদেশে বসতি স্থাপনকারী স্প্যানিয়ার্ডদের মধ্যে কৃষি ও খনির কাজ করবার জন্যে। বার্তা এখানেই শেষ। তোমাদের 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে শর্ত মানবে কি মানবে না সে সিদ্ধান্ত নেওয়ার জন্যে। আর শর্ত যদি না মানা হয় তাহলে ক্যাপ্টেন বার্নাল ডায়াজের উপর নগর ধ্বংস করে দেওয়ার নির্দেশ আছে। তারপর পরবর্তী 12 ঘণ্টা লোভ লালসা চরিতার্থ করে নেবার সুযোগ দেওয়া হবে লাস্কালান ও অন্যান্য মিত্রদের। অবশেষে জীবিতদের যদি কেউ থাকে আর কি, ধরে নিয়ে যাওয়া হবে মেক্সিকো সিটিতে কৃতদাস বা দাসী হিসেবে বিক্রির জন্য। বেশ, বললাম আমি, 1 ঘণ্টার মধ্যে আমাদের উত্তর পেয়ে যাবে তোমরা। মই বেয়ে নেমে এসে ছুটলাম আমি প্রাসাদের দিকে। যেতে যেতেই চারদিকে লোক পাঠালাম নগর কাউন্সিলের উপদেষ্টাদের প্রাসাদে এসে মিটিংয়ে যোগ দেওয়ার জন্যে। প্রাসাদের দরজায় দাঁড়ানো অবস্থায় অটমিকে পেলাম। যুদ্ধের সর্বশেষ অবস্থা জানার পর ও ভাবতেও পারেনি আবার দেখা হবে আমাদের। আমাকে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেল। হলঘরে চলো, বললাম ওকে। সবাই এসে পড়বে এখনই, ওখানেই বলবো যা বলার। 10 মিনিটের মধ্যে এসে পড়ল সবাই, মানে আমরা 2 জন ছাড়া সর্বসাকুল্যে 7 জন। কোনো মন্তব্য না করে ডি গার্সিয়ার কথাগুলোর হুবহু পুনরাবৃত্তি করলাম আমি। সব শুনে অনেকক্ষণ চুপ করে থাকল সবাই। ভয়ে হতাশায় শুকিয়ে গেছে মুখ, ঝুলে পড়েছে কাঁধ। আসন্ন সর্বনাশের বার্তা কাঁপিয়ে দিয়েছে ওদের বুক। উঠে দাঁড়ালো অটমি। বন্ধুগণ, নরম গলায় বলল অটমি, কি বিপর্যয় নেমে এসেছে আমাদের ওপর শুনলেন আমার স্বামীর মুখে। ভয়াবহ পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমাদের অবস্থা। প্রতিরক্ষার জন্য বড়জোর 1000 সৈন্য আছে আমাদের। এ দিয়ে শহর বাঁচানো যাবে না। গোটা অ্যানাহুয়াকে বর্তমানে আমরা এই কজনই সাদাদের আধিপত্য অস্বীকার করে স্বাধীন রয়েছি। অনেক বছর আগে আমি আপনাদের বলেছিলাম, আপনারা বেছে নিন কি চান, সম্মানজনক মৃত্যু নাকি অপমানজনক জীবন। আজ আবার আমি ঠিক ওই কথাটাই বলতে চাই, বেছে নিন। আমার বা আমার স্বামীর সামনে বেছে নেওয়ার মতো কিছুই নেই। আপনারা সিদ্ধান্ত যাই নেবেন না কেন, মরতে আমাদের হবেই। আপনাদের সামনে 2টি পথ রয়েছে, এক লড়াই করে মৃত্যুবরণ করা, অথবা স্ত্রী সন্তান নিয়ে বাকি দিনগুলো সাদাদের দাসত্ব করা। সময় বেশি নেই হাতে, সিদ্ধান্ত জানিয়ে দিন। মিনিট 5 নিজেদের মধ্যে আলোচনা করলেন 7 উপদেষ্টা। তারপর উঠে দাঁড়ালেন তাদের মুখপাত্র। তোমাদের পরামর্শে চলেছি আমরা বহু বছর, কিন্তু তার ফলাফল আমাদের জন্য মঙ্গলজনক হয়নি। আমরা এই জন্য তোমাদের দোষ দিচ্ছি না। অ্যানাহুয়াকের দেবতাদের আমরা ছেড়েছি, দেবতারাও আমাদের ছেড়ে চলে গেছেন। মানুষের নিয়তি তো তারাই নিয়ন্ত্রণ করেন। তবে আমরা যে দুর্ভোগ সহ্য করেছি, তোমরাও তাতে সমান অংশ নিয়েছ। এখন দুর্ভোগের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। শেষ মুহূর্তে আমরা আমাদের কথা ফিরিয়ে নিতে চাই না। আমাদের সিদ্ধান্ত, তোমাদের সঙ্গে আমরা স্বাধীনভাবে বেঁচেছি, এখনো স্বাধীনই আছি। তোমাদের সঙ্গে মরব স্বাধীনভাবে। তোমার সঙ্গে আমরা একমত যে পরাধীনতার গ্লানি নিয়ে ধুকে ধুকে বেঁচে থাকার চেয়ে মুক্ত মানুষ হিসেবে মরে যাওয়া অনেক ভালো। বেশ, বলল অটমি, আশা করি আমাদের এই গৌরবময় মৃত্যু
ভবিষ্যৎ মানুষের প্রশংসা অর্জন করবে। কাউন্সিলের জবাব তো তুমি শুনলেই। স্প্যানিয়ার্ডদেরকেও শুনিয়ে দাও তাহলে এবার। কাজেই ফিরে গেলাম আমি। একটা সাদা পতাকা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম দেওয়ালের উপর। স্প্যানিশদের ক্যাম্প থেকে এবার ডিগার্সিয়া নয়, অন্য আরেকজন এগিয়ে এলো সামনে। অল্প কথায় ওকে বললাম, অটোমির যে কজন মানুষ বেঁচে আছে তারা তাদের পূর্বসূরি টেনকটিটলানের সন্তানদের আদর্শ অনুসরণ করবে। যতক্ষণ একটা বল্লম আছে আর সেটা ছোঁড়ার জন্য একটা বাহু আছে, ততক্ষণ পর্যন্ত স্বর্ণলোভী স্প্যানিয়ার্ডদের অপার করুণা আর মধুর দাসত্ব তাদের দরকার নেই। লোকটা ক্যাম্পে ফিরে যাওয়ার 1 ঘন্টার মধ্যে শুরু হলো আক্রমণ। 100 গজ দূর থেকে কামান আর আরকুইবাসের গোলা ছুটছে ওরা ধীরে সুস্থে, যেন কোনো রকম তাড়াহুড়ো নেই, কারণ আমাদের বর্ষা বা তীর অত দূরে গিয়ে ওদের কোনো ক্ষতি করবে না। আমরাও বসে থাকলাম না। কাঠের গেট এই গোলাগুলির মুখে বেশিক্ষণ টিকতে পারবে না বুঝে রাস্তার দুপাশের কয়েকটা বাড়ি ভেঙে ইট পাথর আর জঞ্জাল জড়ো করলাম রাস্তার উপর। তার থেকে একটু দূরেই গভীর আর চওড়া করে কাটিয়ে ফেললাম রাস্তাটা। গর্ত না বুঝিয়ে ঘোড়া বা ভারী অস্ত্র নিতে পারবে না ওরা ওপারে। টিওকালি থেকে গোটা রাস্তায় একটু পরপর খাল কেটে বা বাঁধ দিয়ে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম আমরা। সন্ধ্যার মধ্যেই ছিন্ন ভিন্ন করে দিল ওরা আমাদের গেট। তারপর রাতের জন্য ক্ষান্ত দিল গোলাগুলি, কিন্তু আমরা ঢিল দিলাম না। রাতের আঁধারে যাতে এগিয়ে এসে ওরা আমাদের বেকায়দায় ফেলে দিতে না পারে, সেজন্য ব্যারিকেডের ভার মেয়েদের হাতে ছেড়ে দিয়ে আমরা গেট আর দেওয়ালের দুর্বল জায়গাগুলোর পাহারায় থাকলাম। অটোমিকে কোদাল হাতে কাজে নামতে দেখে একজন মহিলাও আর ঘরে বসে থাকল না। এমনকি সদ্য বিধবা বা সন্তানহারা মহিলারাও নেমে এসেছে আজ রাস্তায়। সবাই হাত লাগিয়েছে কাজে। কারো চোখে পানি নেই, কারো মনে দ্বিধা নেই। সবাই জানে স্প্যানিয়ার্ডদের কাছে আত্মসমর্পণ করা চলবে না, তার চেয়ে মরে যাওয়া ভালো। বড়দের সঙ্গে কাজে হাত লাগিয়েছে শিশু কিশোরও। সবাই জেনে গেছে মৃত্যু সমাসন্ন। হঠাৎ আমার মাথায় প্রশ্ন এলো, মহিলারা তো যুদ্ধ করবে না, তাহলে তারা মরবে কি করে? কেউ মুখ ফুটে কিছু বলছে না, কিন্তু সবাই জানে মৃত্যুর আর দেরি নেই। কি একটা গোপন তথ্য যেন এড়িয়ে যাচ্ছে আমার চোখ। অটোমিকে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পেলাম না, এড়িয়ে গেল ও। ভোরের দিকে অটোমির সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়। ওকে বললাম, একটা খারাপ খবর আছে অটোমি। নিশ্চয়ই খুব খারাপ কিছু, নইলে এত রাতে তুলবে কেন সে কথা? ওদের সৈন্যদলে ডিগার্সি আছে। আমি জানি সেটা। তুমি জানো? কি করে জানো? তোমার চোখে ঘৃণা দেখে। তোমাদের সব কিছু আমরা বুঝি, এটা জানো না? এতদিনে ওর প্রতিহিংসা চরিতার্থ হতে যাচ্ছে বলে খুব খুশি দেখলাম। না, ওর না, তোমার ইচ্ছা পূরণ হবে। কি করে জানি বলতে পারবো না, কিন্তু সেটাই হবে। তুমি দেখো, ওই যে মুকুট পড়ছে রানী। ভলকান জাকার দিকে আঙুল তুলে দেখালো অটোমি। সকালের রোদ পড়ে লালচে দেখাচ্ছে ওটার মাথা। তোমার এখন গেটের দিকে থাকা দরকার, শীঘ্রই শুরু করে দেবে স্প্যানিয়ার্ডরা। অটোমির কথা শেষ হতে না হতেই দেওয়ালের বাইরে থেকে ট্রাম্পেটের আওয়াজ এলো ভেসে। গেটের কাছে পৌঁছে দেখলাম আক্রমণের জন্য তৈরি হচ্ছে স্প্যানিয়ার্ডরা। তবে তক্ষুনি আক্রমণে না গিয়ে সূর্য বেশ কিছুটা ওপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করল ওরা। তারপর শুরু হলো মুহুর্মুহু গোলাবর্ষণ। গেটের শক্ত মোটা কড়িকাঠ ধুলোয় পরিণত হল। এমনকি ইট পাথর জঞ্জাল দিয়ে তৈরি করা প্রতিবন্ধকের অর্ধেক উড়ে গেল প্রবল গোলাবর্ষণে। হঠাৎই থেমে গেল গোলাবর্ষণ। আবার শোনা গেল ট্রাম্পেটের আওয়াজ। এবার সারিবদ্ধভাবে মার্চ করে এগোলো 1000 লাস্কালানের একটা বাহিনী। তাদের পেছনে রয়েছে স্প্যানিশ সৈন্যরা। শতিনেক অটোমি যোদ্ধা নিয়ে অপেক্ষায় ছিলাম আমি। ব্যারিকেডের ওপর ওদের মাথা দেখতে পাওয়া মাত্র শুরু হয়ে গেল যুদ্ধ। 3-3বার তীর আর বল্লম ছুঁড়ে বাধ্য করলাম আমরা ওদের পিছু হটতে, কিন্তু চতুর্থবার আমাদের প্রতিরক্ষা ভেঙে হুড়মুড় করে এসে পড়ল ওরা গর্তের ভেতর। আমরা পরবর্তী গর্তের ওপারে পালিয়ে যেতে বাধ্য হলাম,
কারণ খোলা রাস্তায় এত লোকের সঙ্গে পেরে ওঠা যাবে না। প্রথম গর্ত মাটি পাথর ফেলে ভরিয়ে কামানো ঘোড়া পার করে আনল ওরা এদিকে। এরপর আবার তাড়া করল আমাদের। দ্বিতীয় ব্যারিকেডে 2 ঘন্টা যুদ্ধ হল। উভয় পক্ষেই ক্ষয়ক্ষতি হল প্রচুর। আবার পিছিয়ে আসতে বাধ্য হলাম আমরা। আবার এলো আক্রমণ, আবার যুদ্ধ, আবার পিছিয়ে আসা। সারাটা দিনই চলল এভাবে। আমাদের সংখ্যা কমে গেছে অনেক, তারপরেও বিনা যুদ্ধে 1 ইঞ্চি এগোতে দিচ্ছি না শত্রুপক্ষকে। শেষ 2 প্রতিবন্ধকে স্বামী ও ভাইদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করল অটোমির মহিলারাও। স্প্যানিয়ার্ডরা যখন শেষ ব্যারিকেড দখল করে নিল, তখন সূর্য ডুবে গেছে। সন্ধ্যার আবছা আধারে আমরা যারা তখনও বেঁচে আছি সরে এলাম আমাদের শেষ আশ্রয় পিরামিডের প্রাঙ্গণে। জ্বলন্ত বাড়িঘরের আলোয় দেখলাম সব মিলে 400-র মতো যোদ্ধা আমরা বেঁচে আছি তখনও। আরও রয়েছে 1000-2 মহিলা ও অসংখ্য শিশু কিশোর বৃদ্ধ। পিরামিডের চতুর্ভুজাকার চূড়াটা লম্বা ও চওড়ায় 100 কদমের কম হবে না। মাঝখানের দেবমূর্তি সহ মন্দির ও নরবলির পাথর বেশ অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। মন্দিরের ভেতর রাখা হয়েছে যথেষ্ট পরিমাণে খাবার, আর দুর্ভিক্ষের সময় শস্য জমা রাখার জন্যে পাথরের গায়ে খোঁড়া বড়সড় গর্তটা এখন ভর্তি করা হয়েছে পানি দিয়ে। ক্ষুধা তৃষ্ণায় মরার ভয় যদিও নেই, সমস্যা দেখা দিল অন্যত্র। এত লোক ধরবে না পিরামিডের ওপর। সমস্যা তুলে ধরলাম উপদেষ্টাদের সামনে। নিজেদের মধ্যে আলাপ করে সিদ্ধান্ত জানালেন তারা, আহত বয়স্ক আর বেশিরভাগ শিশু কিশোর এবং তাদের সঙ্গে যদি আরও কেউ যেতে চায় তারা অন্য কোথাও সরে যাবে আজ রাতে। শহর থেকে বেরিয়ে যাবার চেষ্টা করবে তারা। আর যদি তা সম্ভব না হয়, স্প্যানিয়ার্ডদের হাতে ধরা পড়ে গেলে মেনে নেবে ভাগ্যের লিখন। আর এখানে যারা থাকবে তারা যত বেশি সম্ভব শত্রু নিধন করে মৃত্যুবরণ করবে। বুঝলাম এটাই একমাত্র সমাধান। মৃত্যু যখন এসে গেছে তখন কে কিভাবে মরলাম সেটা তেমন বড় কথা নয়। মাঝরাত পর্যন্ত বাছাই করে 1500-র কিছু বেশি মানুষকে আলাদা করা হলো। এদের মধ্যে আত্মসমর্পণ করতে ইচ্ছুক 100 যোদ্ধাও রয়েছে। এবার খুলে দেয়া হলো প্রাঙ্গণের তোরণ। বিদায়ক্ষণের করুণ দৃশ্য আজও আমার চোখের সামনে ভাসে। বৃদ্ধ পিতাকে জড়িয়ে ধরে কাঁদছে সমস্ত মেয়ে। স্ত্রী শেষ বিদায় নিচ্ছে স্বামীর কাছ থেকে। মায়েরা কচি বাচ্চাদের গালে চুমু দিয়ে মুছছে চোখের পানি। সহ্য করতে না পেরে 2 হাতে চোখ ঢাকলাম আমি। ভাবছি, ঈশ্বর যদি দয়াময়ী হবেন তাহলে যে দৃশ্য দেখে আমাদের মতো পাপী তাপির বুক ফেটে যেতে চাইছে, তিনি সে দৃশ্য সহ্য করছেন কি করে? আমার পাশেই দাঁড়িয়েছিল অটমি। ওকে জিজ্ঞেস করলাম, এদের সঙ্গে আমাদের ছেলেটাকেও পার করে দিলে কেমন হয়? না স্বামী, মাথা নাড়ল অটমি। স্প্যানিয়ার্ডদের দাস হয়ে বেঁচে থাকার চেয়ে আমাদের সঙ্গে মরে যাওয়ার জন্য অনেক ভালো। একদম আমার মনের কথা। সবাই বেরিয়ে যাওয়ার পর গেট লাগিয়ে দেয়া হলো। কিছুক্ষণ পরেই দূর থেকে স্প্যানিশ সেন্ট্রির গলার আওয়াজ পাওয়া গেল। কয়েকটা গুলির শব্দ ভেসে এলো, সেই সঙ্গে মরণ চিৎকার। ভেবেছিলাম লাস্কালানরা ওদের নির্বিচারে হত্যা করছে বুঝি, কিন্তু আসলে 2-1টা গুলি ছুঁড়েই স্প্যানিয়ার্ড অফিসাররা বুঝে নিয়েছিল নিরস্ত্র শিশু ও বৃদ্ধ নারী পুরুষের বিরুদ্ধে যুদ্ধ করছে ওরা। কমান্ডার বার্নাল ডায়াজের আদেশে গোলাগুলি বন্ধ করে সবাইকে সামনে এগোবার নির্দেশ দেওয়া হলো। দাস শ্রমিক হিসেবে বিক্রি করা যাবে এমন সক্ষম লোকেদের বেছে আলাদা করে বাকি সবাইকে যেখানে খুশি চলে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হলো। পরে ওদের কার কি হয়েছিল বলতে পারি না। রাতটা আমরা পিরামিডের প্রাঙ্গণেই কাটিয়ে দিলাম, কিন্তু সকাল হওয়ার আগেই মহিলা আর শিশুদের পাঠিয়ে দিলাম পিরামিডের চূড়ায়। সংখ্যায় ওরা 600-র মতো হবে। আমি আবার অবশিষ্ট 300 যোদ্ধা নিয়ে রয়ে গেলাম নিচে স্প্যানিয়ার্ডদের আক্রমণের প্রতীক্ষায়। সূর্য উঠতেই ওরা শুরু করল আক্রমণ। আমরা চেষ্টার ত্রুটি করলাম না, কিন্তু দুপুর নাগাদ দেওয়াল ভেঙে হুড়মুড় করে পিরামিড প্রাঙ্গণে ঢুকে পড়ল শত্রু সেনা। ওখানেই আমরা আমাদের 100 যোদ্ধাকে হারালাম। আহত ও নিহতদের ফেলে স্প্যানিয়ার্ডদের তাড়া খেয়ে পিরামিডের গায়ের সরু ধাপ বেয়ে উঠতে শুরু করলাম আমরা উপরের দিকে। ওরাও আমাদের পিছু নিয়ে উঠল কিছু দূর।
কিন্তু সরু ধাপে সংখ্যায় বেশি হলেও বিশেষ সুবিধা করতে পারল না। ওদের প্রচুর লোক মারা পড়ল আমাদের হাতে। বিকেল নাগাদ আজকের মতো বিরতি দিল ওরা যুদ্ধে। রাতে 4টে খেয়ে মরার মতো ঘুমালাম আমি ও আমার সহযোগী 200 যোদ্ধা। এত গভীর ঘুম ঘুমাইনি বহুদিন। পরদিন সকাল থেকে শুরু হলো আবার। শত্রু সেনা আর্কুইবাসের গোলাবর্ষণের সহায়তা নিয়ে 1 ইঞ্চি 2 ইঞ্চি করে পিছিয়ে যেতে বাধ্য করল আমাদের। সারাদিনের চেষ্টায় সরু ধাপ বেয়ে উঠে একের পর এক পিরামিডের কোণের চৌকিগুলো দখল করে নিল ওরা। সূর্য যখন অস্ত যাচ্ছে ঠিক তখনই এক কোম্পানি স্প্যানিশ সৈন্য বিজয় ধ্বনি তুলে উঠে এলো ওপরের চত্বরে। উঠেই ছুটল মাঝখানের মন্দিরটা দখল করতে। এতক্ষণ মহিলারা বসে বসে যুদ্ধ দেখছিল। এইবার হঠাৎ লাফিয়ে উঠে দাঁড়ালো একজন, চেঁচিয়ে বলল, ধরো ওদের, ওরা অল্প কয়েকজন মাত্র। তীক্ষ্ণ চিৎকার ছেড়ে ঝাঁপিয়ে পড়ল একদল মহিলা যুদ্ধবিধ্বস্ত স্প্যানিয়ার্ড আর লাস্কালানদের ওপর। ওদের ওজনের ভারেই পড়ে গেল ওরা পাথরের মেঝেতে। এরই ফাঁকে কেউ ছোরা কেউ তলোয়ার চালিয়ে মেরে ফেলল বেশ কিছু মহিলাকে, কিন্তু শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হল। মহিলারা ওদেরকে বেঁধে ফেলল তামার কড়ার সঙ্গে, ঠিক যেভাবে আগের দিনে বলির মানুষদের বেঁধে রাখা হতো। অবাক চোখে চেয়ে দেখলাম আমরা মেয়েদের কাণ্ড। তারপর চেঁচিয়ে বললাম, ব্যাপারটা কি? অটমির পুরুষরা কি সাহস আর বীরত্বে হেরে যাবে মেয়েদের কাছে? চলে এসো ছেলেরা। বলে 100 কি তার চেয়ে সামান্য বেশি যোদ্ধা নিয়ে হুড়মুড় করে নেমে গেলাম সরু খাড়া ধাপ বেয়ে। প্রথম কোণাটা ঘুরেই পেয়ে গেলাম ওদের মূল দলটাকে। কল্পনাও করতে পারিনি এই শেষবেলা এভাবে আমরা অতর্কিতে আক্রমণ চালাব। বিজয়ের আনন্দে ঢিলেঢালাভাবে উঠছিল ওরা। আমাদের আক্রমণের তোড়ে কয়েকজন পা ফসকে পড়ে গেল নিচের মেঝেতে, আরও কজন পড়ল নিজেদের লোকের গায়ে। কয়েক ধাপ নেমে গেল ওরা জড়াজড়ি করে। আমরাও ঝাঁপিয়ে পড়লাম ওদের ওপর ক্ষুধার্ত পিউমার মতো। নিচের লোকগুলো থমকে গিয়েছিল। এবার ভয় পেয়ে তড়িঘড়ি নামার চেষ্টা করল। এ ওর ঘাড়ে পড়ছে, কেউ গড়িয়ে নামছে, কেউ লাফিয়ে তাদের টপকে নামার চেষ্টা করছে। হুলুস্থুল বেঁধে গেল আতঙ্কিত শত্রু বাহিনীর মধ্যে। সবারই চেষ্টা কে কার আগে নামবে। কয়েক মিনিটের মধ্যে ওপর থেকে নিচ পর্যন্ত পিরামিডের ধাপ একদম ফাঁকা হয়ে গেল। ঠেলাঠেলিতে যারা ধাপের বাইরে চলে গেল তারা নামল সবার আগে। কোথাও বাধা না পেয়ে পড়ল গিয়ে শান বাঁধানো প্রাঙ্গণে। আহত আর নিহতদের নিয়ে প্রাঙ্গণ ছেড়ে ক্যাম্পে ফিরে যেতে 15 মিনিটের বেশি লাগল না ওদের। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার। আজ 13 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।